নমস্কার, শুভ সন্ধ্যা। যেরকম কথা দিয়েছিলাম প্রত্যেক শনিবার আমরা আসবো, যদি আপনাদের ভালো লাগে। আর ফেসবুক লাইভের একটা মজা হচ্ছে, যদি ভালো না লাগে টুক করে অন্য জায়গায় চলে যাওয়া যায়। ঠিক দূরদর্শনের মতো। আপনার যে সিরিয়ালটা ভাল লাগছে না, টুক করে আপনি অন্য সিরিয়ালে চলে যাবেন, তার টিআরপি বাড়বে। যেটা বলতে যাচ্ছিলাম, আপনাদের কাছে প্রত্যেক শনিবার ঠিক ৮টার সময় আসছি আমরা। কেন? কিছু ভালো নাটক উপহার দিচ্ছি। আপনাদের ভালো লাগলে আমরা ক্রমাগত এই কাজগুলো চালিয়ে যাব। যেমন গত সপ্তাহে আপনাদের কথা দিয়েছিলাম যে এরপরে আসবো রামায়ণ মহাভারতের কিছু কিছু অংশ নিয়ে। ঠিক তেমনি আজকে যার কথা বলতে আসছি তিনি রামায়ণের অতি আলোচিত একজন চরিত্র, মন্থরা। দুটো পর্বে, অর্থাৎ এই শনিবার এবং সামনের শনিবার, এই দুটো পর্বে অথ মন্থরা আপনাদের কাছে নিয়ে আসবো শ্রুতি নাটক হিসেবে। যদিও শ্রুতি নাটক বলছে, কিন্তু আমাদের তো আপনারা দেখতেই পাচ্ছেন। আজকে অথ মন্থরায় সূত্রধারের ভূমিকায় থাকবো আমি, ঋষি মুখার্জি, মন্থরা স্বাগতা মুখার্জি এবং কইকেয়ী পিয়ালি মিত্র। দুটো পর্বে আসবে নাটকটা। প্রথম পর্ব যখন রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা বনবাসে যায়নি, সেই পর্ব। দ্বিতীয় পর্বে থাকবে রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতা 14 বছর বনবাস কাটিয়ে ফিরে আসছে অযোধ্যায়, সেরকম অবস্থান। কথা না বাড়িয়ে আমরা সরাসরি নাটক শুরু করতে যাই, কিন্তু তার আগে আমাদের দুজন শিল্পীর সাথে পরিচয় করিয়ে দেওয়া ভীষণভাবে দরকার। আগেই বলেছি, সূত্রধারের ভূমিকায় আমি, ঋষি মুখার্জি, আর কইকেয়ীর ভূমিকায় পিয়ালি মিত্র। আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, পিয়ালি। এবং মন্থরার ভূমিকায় স্বাগতা মুখার্জি। এবার কথা না বাড়িয়ে সরাসরি আমাদের নাটকে যাওয়ার পালা। নাটক অথ মন্থরা। मधुबातारितायते मधुकरन्तु सिन्धवः माद्भिर्नः सन्तोषधि मधुनक्तामुतो सशु। অযোধ্যা রাজগৃহ। এক কোনায় মন্থরা একা বসে আছে। বোঝা যায় মন্থরা কোনো কারণে খুব রাগান্বিতা। অকস্মাৎ বিকট চিৎকার করে ফুলদানিটা ছুঁড়ে ফেলে দেয় মন্থরা। সশব্দে সেটি পড়ে যায় মাটিতে। ঠিক সেই মুহূর্তেই দশরথ পত্নী কইকেয়ী সেই ঘরে প্রবেশ করে। কইকেয়ী একই সাথে ভীত ও চিন্তিত হয়ে পড়ে মন্থরার ব্যবহারে। মন্থরা কইকেয়ীকে দেখতে পেয়ে বলে, কে কয় রাজ অশ্বপতি কন্যা কইকেয়ী? আজ একটা কথার উত্তর দাও তো। তোমার ধাত্রী মা মন্থরাকে কি অযোধ্যার রাজপুরীতে এনেছো দাসী বৃত্তি করার জন্য? চুপ করে থেকো না, উত্তর দাও। তোমার দশরথের অন্য ভার্যারা ছাড়াও এই রাজমহলের সামান্য দাস দাসীরাও তোমার দাইমাকে আদেশ করার সাহস পায় কি করে? কি হেতু তোমার এই ক্রোধ তা না জানলে কি করে?
দুষ্ট কন্যা, তুমিও তোমার মায়ের মতোই সব জেনেও অজ্ঞান হওয়ার অভিনয়টি বেশ করে যেতে পারো। মন্থরা, দাই, কি অকস্মাৎ হলো যে তুমি ক্রুদ্ধ হয়ে উঠলে? তুমি বলো, আমি তোমার কোন কথা শুনি না? তোমার কথা শুনে তুমি যেমনটি আমায় বলেছ আমি ঠিক তেমনটি করেছি। দুটো বর্ষে রামচন্দ্রকে বনবাসে পাঠাতে সক্ষম হয়েছি, কিন্তু তবু ভরতকে আমি সিংহাসনে বসাতে পারিনি। রাজা আমায় শাপান্ত করেছে, আমার মুখ দর্শন করবেন না বলেছে, তবু তো আমি তোমাকে দোষারোপ করছি না একবারও। এর পরেও চুপ, একদম চুপ। আর একটা শব্দ তুমি উচ্চারণ করবে না। ভরত রাজা হতে চাইনি ভাতৃপ্রেম উজাড় করে লোক সমক্ষে প্রদর্শনের হেতু, তাতে আমার পরামর্শ বিফল হয় না। তবে আমি আমার প্রতিজ্ঞা রাখবই, পুত্র ভরতকে আমি রাজাসনে বসাবই। কিন্তু তার আগে তোমাকে কথা দিতে হবে। এখন থেকে আমি না বলা অবধি তুমি একটা শব্দ উচ্চারণ করবে না। আমি চুপ চুপ, একদম চুপ। তোমার কোনো কিছু বলবার হলে তা ব্যক্ত করার অন্য পদ্ধতি খুঁজে নাও। কিন্তু শুধু আমি নই, এই রাজমহলেই তোমার কথা বন্ধ যতদিন না আমি তোমায় আবার কথা বলতে বলি। মন্থরা, তুমি নিশ্চয়ই আমার অবাধ্য হবে না। তোমার কোনো অমঙ্গল আমি চাইনি, আজও চাইবো না। তখন তুমি খুব ছোট, যখন থেকে আমার কোলে আশ্রয় নিয়েছো। তোমার মাও অবোধ ছিলেন, অনর্থক অতিরিক্ত কথা বলতে গিয়ে নির্বাসিত হলেন। তখন থেকে তুমি আমার কোলে। পাখির ভাষা বোঝা কি অত সহজ কাজ? তোমার পিতা মহারাজা অশ্বপতি তা বুঝতেন। আমরা অবাক হয়ে দেখতাম, উনি পাখিদের কথা শুনে হাসছেন, উত্তর করছেন, আবার কখনো বালখিল্য প্রকাশ করছেন। কিন্তু আমাদের কারোর জানার অধিকার ছিল না পাখিরা কি কথা বলছে। মহারাজও বলতেন না কাউকে, কারণ আমরা সবাই জানতাম যদি উনি পাখিদের কথা আমাদের বলেন তৎক্ষণাৎ তার মৃত্যু হবে। তোমার মাও সে কথা জানতেন, তথাপি তিনি তোমার পিতার কাছে রাজহংসের প্রেমালাপ শ্রবণের জেদ ধরলেন। ব্যাস, মহারাজা অশ্বপতি তোমার মাকে নির্বাসনে পাঠালেন। এ কথা আমি বহুবার শুনেছি তোমার কাছে। আজ অকস্মাৎ ওই একই কথার পুনরাবৃত্তি কেন করছো মন্থরা? বাহ, তুমি বুদ্ধিমতী, খুব দ্রুত তোমার ভাষা ঠিক করে নিয়েছো। সাজাও সাজাও, আরো ভাষার মালা সাজাও, নয়তো সম্পূর্ণ বোবা হয়ে যাও। অন্যথায় তুমিও তোমার মায়ের মতো ধৈর্যচ্যুতি ঘটিয়ে এবার রাজা দশরথের মৃত্যুর কারণ হবে। এ কি কথা শোনাচ্ছ মন্থরা? যথার্থই বলছি প্রিয় কন্যা আমার। আমার মাথার চুলগুলোতে এমনি এমনি পাক ধরেনি। আসন্ন বৈধব্যের জন্য মনে মনে প্রস্তুত হও। রাজা দশরথের মৃত্যুর যদি একমাত্র কারণ না হতে চাও, ঘোষণা করে দাও রামচন্দ্রের বনবাস তুমি চাওনি, তোমার এক কথার অন্য মানে করা হয়েছে। রামচন্দ্র তথা লক্ষণের শোকেই তুমি কথা বন্ধ করেছো। যাও, এখনই কথাটা ঘোষণা করে দাও। ঘোষণা তো করবই। তুমি জানো না মন্থরা, আমি রাজা দশরথের কাছে বর প্রার্থনা করেছিলাম মাত্র। বর প্রার্থনার আগে আমি অগোছালো শুয়েছিলাম শয্যায়। রাজা দশরথের আগমনের পরে আমি বর প্রার্থনা করলাম, এবং তা শুনে রাজা দশরথ সহ অযোধ্যাবাসীর হৃদকম্প হলো। দশরথ বহুবার কাকুতি মিনতি করলেন আমার বর প্রার্থনা ফিরিয়ে নেওয়ার জন্য। অতঃপর রামচন্দ্র সমস্যার সমাধান করে দিলেন। পিতৃ আজ্ঞা মেনে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু আমি তো জ্যেষ্ঠ পুত্র রামের বনবাস কখনো কামনা করিনি। আমাকে সবাই ভুল বুঝছেন। রামের শোকে এখন রাজা দশরথ অসুস্থ হয়ে পড়েছেন। রাজা দশরথ মৃত্যু শয্যায়।
এ সমস্ত কিছুর জন্য আমি নিজেকেই দোষারোপ করি। তাই তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না মহারাজা সুস্থ হচ্ছেন এবং রামচন্দ্র পিতৃ আজ্ঞা মেনে বনবাসে যাওয়া থেকে নিজেকে বিরত না করছেন, আমি আর মুখে কোনো কথা বলবো না। এ কঠিন ব্রত আমি অবশ্যই পালন করব, আর এটাই হবে আমার নিজেকে দেওয়া চরম শাস্তি। খুব তো বলেছিলে কইকেই, রামে বা ভরতে বাহাং বিশেষং নোপলক্ষে তস্মাৎ তুষ্টামি যদ রাজা রামং রাজ্যঃ বিশিক্ষতি। কিন্তু কি দেখলে, মন্থরা কূট বুদ্ধি সম্পন্না, বক্র কায়া, কুব্জা হলেও সংসারের প্রকৃত রূপ তার কাছে স্পষ্ট। ভাগ্যিস আমি ভুলিনি, শম্বরাসুরের সাথে যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে আসবার পর তোমার সেবায় সুস্থ হয়ে দশরথ তোমায় 2টি বর দিতে চেয়েছিলেন। দেখলে তো, সেই বর 2টি চেয়ে নিতেই তুমি সবার চোখে কেমন অপ্রিয় নারী হয়ে উঠলে। রাজা দশরথের অবশ্য আমি প্রশংসাই করব, তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করেননি। তোমার রাষ্ট্র করা কথাটা তোমায় খেয়াল রাখতে হবে। খেয়াল রাখতে হবে যে তোমার বর প্রার্থনার সবাই ভুল তর্জমা করেছে। তুমি এক বরে চেয়েছিলে ভরত হোক নগরের রাজা আর রাম পালক হোক বহির নগরের। সে লক্ষ্য রাখো বনবাসীদের, কারণ সবটা নিয়েই তো অযোধ্যার সাম্রাজ্য। পুরো কথা ব্যাখ্যা না করেই আবেগের বশে অযোধ্যাবাসী হাহাকার করে উঠল, দশরথের হৃদয় পীড়া হলো। খেয়াল রেখো কইকেয়ী, এটাই কিন্তু হবে তোমার বর প্রার্থনার ব্যাখ্যা। খেয়াল রাখবো মন্থরা। রামের সহধর্মিণী জনকন্যা সীতাকেও অগ্রাহ্য করা উচিত হবে না। সীতাও কিন্তু যথেষ্ট বুদ্ধি ধরে। চুপ শয়তান বলে একটা কথা আছে না, ও ঠিক তাই। রামচন্দ্রকে যে সীতাই বুদ্ধি যোগান দেয় তাতে কোনো সন্দেহ নেই, আমি নিশ্চিত। রাম বনে যাওয়ার আগেও এমন একটা কিছু ঘটাবে যাতে ঘটনাচক্র আরো ঘোরালো হবে। তুমি আমি আরো বিপাকে পড়বো, আরো দেবীর আসন পাবে। কিন্তু সেটা কি কি সেটা যাও ঘটাতে পারে। না না না, আমায় প্রস্তুত থাকতে হবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আমার মনে হয় না সীতা কোনো ঘটনা ঘটাতে আদৌ সক্ষম হবে, আর যদিও বা কিছু ঘটায় তখন দেখা যাবে। এখন সীতাকে নিয়ে অনর্থক চিন্তা করা। তুমি তো বলেই নিশ্চিন্ত হলে কে কয় রাজকন্যা, সীতাকে নিয়ে অনর্থক ভেবে লাভ নেই। কিন্তু আমাকে তো পরিস্থিতি মোকাবিলা করবার জন্য প্রস্তুত থাকতেই হবে। এর সাথে আরো একটা চিন্তা মাথায় ঘুরপাক খাচ্ছে। তোমার নির্বোধ পুত্র ভরত মাতুলালয় থেকে এসে এমতো পরিস্থিতিতে আবার নতুন কোন নাটক শুরু করে কে জানে। কারণ শত হলেও সে তো তোমারই পুত্র, মস্তিষ্কে পরিপূর্ণ বুদ্ধির অভাব আছে। মন্থরা, এই ভরতকে নিয়ে আমিও খুবই চিন্তিত এবং ভীত। যতদূর শুনেছি, মাতুলালয় থেকে তোমার পুত্র ভরত আর সুমিত্রা নন্দন শত্রুঘ্ন রওনা হয়ে গেছে। এবার শুধু তাদের অযোধ্যায় আসবার অপেক্ষা। এসে যদি ভরত সব শুনে ক্রোধান্বিত হয়, সম্পাদ করে, তাহলে তো আর কোনো উপায় থাকবে না শেষ রক্ষা করবার। বর প্রার্থনার এই প্রতিজ্ঞা আমাকে ফিরিয়ে নিতে হবে। এরকম কোনো পরিস্থিতি এলে দয়া করে আমাকে ভুল বুঝো না মন্থরা। অনর্থক ভয় পেয়ে লাভ নেই। যখন যা ঘটবে সেই পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। আর এই অসংবদ্ধ অবস্থা কেটে গেলে এবার এই অযোধ্যায় আমার 2টো কাজ। এক, ভরতকে যেমন করে হোক রাম সীতার মায়া জাল থেকে বের করে এনে রাজার আসনে বসানো। আর 2, অযোধ্যা নগরের অন্দরমহল পুরোপুরি তোমার হাতের মুঠোয় এনে দেওয়া। তাহলে এই যে অন্যান্যদের দাস দাসীরা আমাকে এসে নানা রকম হুকুম করে, আমাকে কূট নজরে দেখে, তা বন্ধ হবে। যতদিন না তোমার হাতে অযোধ্যার সর্বশক্তি আসছে, জেনে রেখো, ততদিন তুমি শুধু মুখের পাঠ রানী হয়েই থাকবে। কর্তৃত্ব ফলাবে বড় রানী কৌশল্যা আর তার দাস দাসীরা।
মন্থরা, আমি সবেতেই সুখী, আর আমি বেশি কিছু চাই না। ঈশ্বর যা দিয়েছেন যথেষ্ট দিয়েছেন, অধিক লোভে সবকিছু হারাতে চাই না আমি। আবারও 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 সেই এক কথার পুনরাবৃত্তি। তোমরা ক্ষত্রিয় নারীরা এত পরাধীন থাকতে ভালোবাসো কেন বলো তো? সোনার চামচ মুখে দিয়ে মার খাওয়া ত্যাগের জীবনই যেন তোমাদের ব্রত। আমি ভূমিহার জাতের শূদ্রাণী, জন্ম থেকে জেনে এসেছি নিজের প্রাপ্যটা কেড়ে নিয়েই বাঁচতে হবে, তাই প্রাপ্য অধিকার কখনো ছাড়ি না। রাজা দশরথের কাছে তোমার প্রাপ্য বর চেয়ে নিতে বলবার সময়ও তুমি ঠিক একইভাবে ভয় পেয়েছিলে, এখনো ঠিক তাই করছো। মন্থরা, অযথা তুমি কিন্তু। স্তব্ধ হও, বাক্য সংবরণ করো। কোনো কারণেই একটা শব্দ তুমি উচ্চারণ করবে না। তুমি জনগণের কাছে রটিয়ে দিয়েছো তুমি শোকে বাক্য হারা। ক্ষমা করো, উত্তেজনায় আমি বিস্মৃত হয়েছিলাম তোমার উপদেশ। পরবর্তীকালে এ ভুল আর কখনো হবে না। কিন্তু আমিও তোমাকে অনুরোধ করছি মন্থরা, তুমিও অযথা উত্তেজিত হয়েও না। উত্তেজিত হব না বললেই তো আর উত্তেজনা ঠেকিয়ে রাখা যায় না। তুমি চিরটা কাল শিশুর মতো, তাই আমাকে উপদেশ দিতে হয়। তাহলে কখন যে কি ভুল করে ফেলো তার ঠিক নেই। এখন যাও, যাও দশরথ ভার্যা, তোমার আরো দুজন সতীনের মতো রাজা দশরথের কাছে গিয়ে বসো আর বিলাপ করো। আমার ধারণা ঠিক হলে রাজা দশরথের ইহজগতের সময়কাল শেষ হতে চলেছে। জম এসে তাকে পরপারে নিয়ে যাওয়া অব্দি তার শিয়রের কাজটিতে গিয়ে সতী সাধ্যির মতো বসে থাকো। খেয়াল রেখো, নির্বাক থাকার শাস্তি কিন্তু তুমি নিজেকেই নিজে দিয়েছো। ভুলেও একটা কথা বলবে না, দরকার হলে মুখে কাপড় বেঁধে রাখো। যাও। আহ, কেন কেন দেবগণ, কেন কেন পাপের এ ভয়ঙ্কর রূপ ধারণ করতে আপনারা আমাকে বাধ্য করলেন? কেন? রাম বনবাসে না গেলে রামায়ণ হবে না, রাম বনবাসে না গেলে রাবণ বধ হবে না, ধর্মের প্রতিষ্ঠা আর অধর্মের বিনাশ হবে না। আর রাম তবেই বনবাসে যাবে যদি মন্থরা তার বিরুদ্ধে কুমন্ত্রণা যোগায় কইকেয়ীকে। এমতো জঘন্য নিন্দনীয় রাজনৈতিক খেলায় কেন আমাকে ক্ষতি পাঠালেনি? কি অপরাধ আমার? আর কি কেউ ছিল না যে এই পাপের দায়ভার বহন করতে পারত? কেন 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 এই শূদ্রাণীকেই আপনারা বেছে নিলেন? আসুই সব আপনাদের নির্দেশ মতো আমি পাপ বহন করে চলেছি। পাপের ভারে আমার অসময় লোল চর্ম, কদাকার কুব্জ দেহ বিশিষ্ট এক নারীতে পরিণত হয়েছি আমি। কিন্তু আমিও তো ছিলাম রূপসী, তন্বী, প্রজাপতির মতো অশ্বের পশ্চাৎ ধাবন করতাম। কিন্তু আপনারা, মাতা সরস্বতী আমাকে বোঝালেন ধর্মের স্থাপনে অধর্মের বিনাশে আমাকে ব্রতী হতে হবে। দেবতার আদেশ কি করে অগ্রাহ্য করি? আমি বিক্রি হয়ে গেলাম কে কয় রাজের কাছে রাজপ্রাসাদে। তখন আমি মাত্র 85। যে মেয়েটি আর্যগণ তার পিতার চাষের ক্ষেত ধ্বংস করেছিল বলে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই হয়ে গেল তাদের পদানত। কিন্তু কেন? সেই থেকে আজ অব্দি আমি মন্থরা, আমি পদানত, তাদের দাসত্ব স্বীকার করে চলেছি শুধু আপনারা আদেশ করেছেন বলে। এখন আমার কর্তব্য রাম লক্ষণ সহ সীতাকে বনবাসে পাঠানো আপনাদেরই নির্দেশে। আমায় পালন করতে হবে। কিন্তু কেন? কেন আমার এই পরাধীনতা? কেন? কি করে আমার পবিত্র ভূমিকন্যার বনবাস আমি কামনা করি? তবুও মনের বিপক্ষে হলেও রাম সহ সীতাকে আমাকে বনে পাঠাতেই হবে। তার জন্য যত কূটনীতি গ্রহণ করতে হোক না কেন, কারণ আমি যে ঈশ্বর কর্তৃক বলি প্রদত্ত,
হায় রে ক্ষমতা, হায় রে সর্বশক্তিমান, তোমার এই অঙ্গুলি হেলনেই যত বিপর্যয়। তবু আমার মতো হতভাগ্যরাই হয় বঞ্চনার শিকার। ইতিহাস তাদের স্বীকৃতি দেয় খল চরিত্র রূপে। ক্ষমতার অধিষ্ঠাতারা হয় সদা পূজ্য, সদা শ্রদ্ধেয়, সদা প্রণম্য। না 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 না, আমি এমতো অবস্থায় ভেঙে পড়লে চলবে না। আমাকে আমার কর্তব্য করে যেতেই হবে। ভবিষ্যৎ তো আমার জ্ঞাত। কিয়ৎ পরেই কৈকেয়ী পুত্র ভরত এসে আমার কৃতকর্মের জন্য আমায় ধিক্কার দেবে। সুমিত্রা নন্দন শত্রুঘ্ন আমাকে কটু কথা বলবে, আমার ওপর বল প্রয়োগ করবে। আমাকে ধৈর্য ধরে থাকতে হবে অবিচল, মুখ বুজে সহ্য করতে হবে অত্যাচার। তারপর রাম লক্ষ্মণ সীতা বনের উদ্দেশ্যে রওনা দেবে। সে সময়টা হবে আরো ভয়ঙ্কর, যখন অযোধ্যার আবাল বৃদ্ধ বনিতা আমার শাস্তি প্রার্থনা করে, আমার মৃত্যু কামনা করে অযোধ্যার রাজসভায় আসবে। হে ঈশ্বর, তোমরাই আমাকে চালিত করছো, আমায় তোমরা শক্তি দাও। ওই 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 ঘটনার ঘটঘটা শুরু হয়ে গেল। নির্ঘাত রাজা দশরথ প্রাণ ত্যাগ করলেন। তৈরি হও মন্থরা, তৈরি হও। মন্থরা, মন্থরা, তুমি শুনেছো? সীতা এসে সবাইকে জানিয়েছে যে সে তার স্বামীর সাথেই বনবাসে যাবে। রামের স্তুতি বাক্য সীতা মেনে নেয়নি। যেহেতু লক্ষণ আগেই বলেছিল যে সে রামের পদাঙ্ক অনুসরণ করবে, সীতাও ঠিক করেছে যে সে কিছুতেই স্বামী সঙ্গ ছেড়ে নিশ্চিন্তে অযোধ্যাবাস করবে না। সীতার সিদ্ধান্ত শুনে কৌশল্যা, সুমিত্রা সহ তাদের দাস দাসীরা এবং সীতার সখীরা সবাই শোকে ক্রন্দন করতে শুরু করেছে। মন্থরা, মন্থরা, আমি তোমাকে অনুরোধ করছি, যে কোনো উপায়ে তুমি সীতাকে তার সিদ্ধান্ত থেকে বিরত করো। শুধুমাত্র তুমি তুমি শুধুমাত্র পারো এ কাজ করতে। তো সম্ভব নয় কে কয় কন্যা। সীতাকে রামচন্দ্রের সাথে বনবাসে যেতেই হবে, এটাই নিয়তি। দয়া করে এতটা নিষ্ঠুর হয়েও না মন্থরা। আমি আমি আমার চাওয়া বর ফিরিয়ে দিতে প্রস্তুত। চাই না এত অশান্তির ঝড় তুলে আমার ভরতকে রাজা করতে। আমি চাই না রাম বনবাসী হোক। মূর্খ মূর্খ মূর্খ, যে বর তোমায় রাজা দশরথ দিয়েছেন, যে বর প্রার্থনা করে তুমি গোটা অযোধ্যায় তোলপাড় ফেলে দিয়েছো, সেই বর ফেরত দিয়ে তুমি মহান তো হবেই না, বরং আড়ালে সবাই তোমায় নিয়ে হাসাহাসি করবে। এরপর অযোধ্যাবাসীর কাছে, অযোধ্যা নগরীতে তোমার কোনো সম্মানই থাকবে না। তোমাকে ভীরু কুক্কুটের জীবন কাটাতে হবে। সীতার চোখের জল দেখে তুমিও বলে জল হয়ে গেলে। রাজা দশরথ যদি তোমায় বর না দিতেন, রাজা দশরথ যদি তোমায় ফিরিয়ে দিতেন, তখন অন্য কিছু ভাবা যেত। কিন্তু বর যখন দিয়েছেন, রামচন্দ্র যখন বনবাসে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে, সে ভবিতব্য তুমি খণ্ডাতে পারবে না। কে তুমি? তুমি কি সময়ের থেকেও বড় ক্ষমতাবতী নাকি? সময়কে স্বীকার করে নাও, যেতে দাও ওদের বনবাসে। সহ্য হচ্ছে না ওদের বনবাসে যাওয়া। ভরতের মাতুলালয় থেকে আসা ঘটনাগুলো যত চটপট ঘটে ততই মঙ্গল। আর বৃথা অনর্থক চিন্তায় নিজেকে ভাসিয়ে দিও না। যা বলেছিলাম তাই করো। রাজা দশরথের মাথার পাশে অগোছালো বসে শব্দহীন বিলাপ করো। যাও। আমার এসব ভালো লাগছে না। শুধু তুমি বলেছো বলে আমি ঘটনার স্রোতে গা ভাসিয়ে রেখেছি। উত্তেজনার বশে তোমার প্ররোচনায় আমি বর চেয়ে অন্যায় শেষ সীমা লঙ্ঘন করেছি। এখন মনে হচ্ছে এসব ঘটনা ঘটাচ্ছে আমার মরণও বুঝি ভালো ছিল। তুমিও আমায় দোষারোপ করছো কৈকেয়ী? কৈকেয়ী, ভালো ভালো, ভালোরও তো অনেক সংজ্ঞা হয়। এই যেমন এই ঘটনা প্রবাহের শেষ অধ্যায়ে গিয়ে রামচন্দ্র রাবণ বধ করে নৈতিকতা বজায় রাখবেন। বিষ্ণুদেব ত্রেতা যুগে অযোধ্যার যুবরাজ এবং রাজা রূপে আর এক অবতারে নিজেকে প্রতিষ্ঠা করবেন। বারে দেবতা, বা এই অবলা নারীকে বলি প্রদত্ত করে কি সুন্দর তুমি তোমার আসন প্রতিষ্ঠা করে নেবে।
আর আমাকে আমাকে কেউ স্মরণও করবে না, ঘৃণা করবে। আহ, এই আক্ষেপ আমার যাবে না। আমার হতেই এত বড় রামায়ণ সংগঠিত হবে, আর তাতে আমার স্থান ঘৃণিত ভাবে দৃষ্ট হবে। ভুলো না দেবতা, সময় একদিন সবার আসে। আমি অপেক্ষায় থাকবো, অপেক্ষা অপেক্ষা করব যুগ যুগ ধরে এই মন্থরা রূপে। ছেয়ে যাব তোমার রচনা করা সংসারে, জ্বালিয়ে পুড়িয়ে মারবো যত সততার পরাকাষ্ঠা। পারো তো আমার সামনে এসে দাঁড়িয়ে তখন। প্রতিজ্ঞা করলাম তুমি ভয়ে ভীত হয়ে থাকবে। মন্থরা, কি হয়েছে কইকেয়ী কন্যা আমার? তোমার এরকম অবস্থা কে করলো? বলো বলো, আমায় খুলে বলো, কি হয়েছে তোমার? যা অঘটন আশঙ্কা করেছিলে মন্থরা, তাই হয়েছে। রামচন্দ্র, সীতা, লক্ষণ বনের পথে রওনা হয়ে গেছে। অযোধ্যা নগরী আজ শূন্য। সমস্ত অযোধ্যাবাসী রামচন্দ্রের রথের পিছন পিছন রওনা হয়েছে। আর আর এই খবর পাওয়া মাত্র রাজা দশরথ প্রাণ ত্যাগ করেছেন। কৌশল্যা, সুমিত্রা, কৈকেয়ীর বৈধব্য হয়েছে। ঈশ্বর, আমি আজ শান্ত, দিগ্ভ্রান্ত। আমি জানি না আমি যা করলাম তা সমাজের কোন শুভ কাজ ত্বরান্বিত করবে। তবু তবু আমিই তো করেছি। প্রথমত মন্থরা নির্দেশ করেছিল, আর দ্বিতীয়ত আমি লোভ করেছিলাম। ঈশ্বর, আমি আর ভাবতে পারছি না মন্থরা। আমার আমার নিশ্চিত বিশ্রামের প্রয়োজন। অযোধ্যার খুব কাছাকাছি এসে পৌঁছেছে। কখন ঘটবে ভরত আর শত্রুঘ্ন অযোধ্যায় আসবার পরে। আপাতত আপাতত আমার আমার বিশ্রামের প্রয়োজন। আমি বিশ্রামে যাচ্ছি। মন্থরা, বিশ্রাম থেকে আমার জ্ঞান ফিরলে আমি আবার আসবো তোমার কাছে। আমার অনুমতি দাও মন্থরা। আমি আমি কইকেয়ী, শোনো কইকেয়ী। অথমন্তরার প্রথম পর্ব শেষ হলো। এরপরে শ্রীরামচন্দ্র, সীতা এবং লক্ষণের বনবাস। দ্বিতীয় পর্ব আমরা শুনবো এবং দেখব আগামী শনিবার। আগামী শনিবার আমরা দ্বিতীয় পর্বে যাব, যখন 14 বছর পরে রাম, সীতা, লক্ষণ ফিরে আসছেন। আমরা ঘরে ঘরে 14 প্রদীপ জ্বালাচ্ছি। ঠিক অযোধ্যা নগরীতে তখন কি অবস্থা? তখন অযোধ্যা নগরীতে মন্থরা এবং কইকেয়ী কি করছে? আমাদের ওইটুকুনো অপেক্ষা করতে হবে। সামনের শনিবার দ্বিতীয় পর্ব নিয়ে আসব। আজকে এবার তো আমাদের অন্য কাজে যাওয়ার পালা, অর্থাৎ আড্ডা। আজকের আড্ডার একটা মজা আছে, হ্যাঁ স্বাগতা। সেটা হচ্ছে আমাদের পিয়ালি, তোমাকেও বলছি এবং আমার দর্শক বন্ধুরাও শুনছে, সেটা হচ্ছে আমাদের বন্ধু এবং আমাদের একাডেমি স্টুডেন্ট সৃজন গুপ্ত। আমি নিশ্চয়ই জানি যে আমার দর্শকরা নিশ্চয়ই ওকে খুব মিস করছে, কারণ সৃজন আমাদের এখানে আসে এবং গান শোনায়, আমাদের সাথে নাটকে উপস্থাপন করে নাটক। আজকে যে কাণ্ডটা হবে সেটা হচ্ছে সৃজনের ঠিক আজকেই একটা গান লঞ্চ হলো আশা অডিওর সিঙ্গল, যেটাকে বলে, থ্রু দিয়ে আশা অডিওর ইউটিউবে। আমি সৃজনকে ডেকে নিচ্ছি কারণ সৃজন আমাদের এই আড্ডায় জয়েন করবে এবং তার গানের কথা বলবে। সো সৃজন, প্লিজ চলে এসো। হ্যালো সৃজন।
হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরকম করে দুম করে ঢুকে যাওয়াটা ওই মানে গুপি গাইন ভাগাবাইনের মতো মনে হয়, শুনলি হাল্লা। তো সৃজন, যেরকম কথা ছিল, ওই আশা অডিও যার এখন মাথা, হৃদয় এবং যার হাতের মুঠোয় অপেক্ষা লাহিড়ী, সেও আমাদের সাথে এসে জয়েন করবে, আমরা তার অপেক্ষায় আছি। সৃজন, তোমার অপেক্ষা লাহিড়ী কি চলে আসবেন এখনই? আমাকে তাই তো বলেছেন যে খুব তাড়াতাড়ি জয়েন করবেন। অ্যাকচুয়ালি অপেক্ষা বোধহয় একটু বাইরে কোথাও আছে, সেই কারণে একটু জয়েন করতে কিছুক্ষণের মধ্যেই জয়েন করে যাবেন বলে আশা করছি। রাইট, ঠিক। আমরা ততক্ষণে সৃজন তোমার যে গানটা লঞ্চ করলো তার সম্পর্কে একটু কথা শুনি, আর তার সাথে যেটা শুনি সেটা হচ্ছে গানটা একটুখানি। শিওর, অ্যাবসলিউটলি। তার আগে আমার শ্রোতা এবং দর্শক বন্ধুদের বলে রাখি, প্লিজ আপনারা ইউটিউবে গিয়ে সৃজনের এই গানটা শুনবেন এবং লাইক শেয়ার করবেন। আমরা এই লাইভটার নিচে সৃজন বা আমরা কেউ একটা লিংক দিয়ে দেব, আপনারা আমি লিংক এক্ষুনি দিয়ে দিচ্ছি, এই জাস্ট দিয়ে দিলাম লিংকটা। হ্যাঁ, ডান। তো আমরা যে আড্ডায় ছিলাম, সৃজনের কাছে যাই। সৃজন, এবার তোমার ওই গানটা নিয়ে যদি একটু বলো এবং গানটা যদি আমাদের শোনাও। মানে তুমি বলছিলে আমাকে গানটায় বোম আছে, গানটায় মারপিট আছে, গানটায় আমাদের নিজেদের সেফগার্ড থাকার ব্যাপার আছে, সেটা যদি একটু আমাদের শোনাও। রাইট। সো ব্যাপারটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার মানে আমি এবং আমরা অনেকেই, সকলেই প্রায় এই যে একটা অদ্ভুত সময়ে এসে পড়লাম, এই সময়টা প্রথম আমরা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করার আগে নিউজ চ্যানেলে দেখছিলাম, পেপারে পড়ছিলাম, ইন্টারনেটে দেখছিলাম, বিভিন্ন দেশ বিদেশের কথা জানতে পারছিলাম, যেখানে সিচুয়েশন ক্রমশ খারাপ হচ্ছিল। তারপরে ধীরে ধীরে আমাদের কখন যে পাশের বাড়িতে চলে এলো ব্যাপারটা, সেটা না মানে ওই মানে সমঝে ওঠার আগেই ব্যাপারটা যেন হয়ে যাচ্ছিল আর কি। উই কুডন্ট ফ্যাদম, প্রথমে আমরা ফ্যাদম করতে পারিনি যে এটা কোন এক্সটেন্ট অব্দি যেতে পারে, বিকজ আমাদের সত্যি কোনো আইডিয়া ছিল। এই যে পার্টিকুলার জিনিসটা হলো, এবং সেটা পাশের বাড়ি থেকে আমার নিজের বাড়িতে, মানে আমার ক্ষেত্রে এটা হয়েছে এবং আরো অনেকের ক্ষেত্রে হয়েছে। এবং যখন সেটা হলো, আই ওয়াজ মানে যেটা মানে আমরা চলতি কথায় অনেক ধরনের ভাবে সেটাকে অনেক অনেক ধরনের এক্সপ্রেশন দিয়ে, অনেক ধরনের কথাবার্তা দিয়ে সেটা বুঝিয়ে থাকি, কিন্তু আমি শুধু এইটুকু বলবো, আই ওয়াজ অ্যাফ্রেড। এত আমি ভয় পেয়েছিলাম, আমার মনে হয় সেরকম ভয় আমি সারা জীবনে কখনো পাই। তো আমি মানে আই কুড রিয়েলি ফ্যাদম অ্যান্ড ফিল অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম যে যারা এটা এক্সপিরিয়েন্স করেছেন এবং এর থেকেও আরো ডেঞ্জারাস ভার্সন গুলো এক্সপিরিয়েন্স করেছেন, তারা কিরকম সিচুয়েশন দিয়ে গেছেন। এবং যারা একটুখানি বেশি টেনশন করেন, কেউ আছেন যারা একটু বেশি অ্যাংজাইটি করেন, একটু বেশি টেনশন করেন, এটা মানুষের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের হন। সেই অ্যাংজাইটি টেনশন কমানোর জন্যই আমরা এই ধরনের উপস্থাপনা, গান, নাটক, লেখা ইত্যাদি এগুলো আমরা নিয়ে আসি। সেখানেই বোধহয় আমাদের সার্থকতা কোথাও রয়েছে, আমরা সমাজে সেভাবেই কন্ট্রিবিউট করতে পারি। তো সেগুলো তো বন্ধ ছিল। এবার এমতো অবস্থায় অ্যাংজাইটিটাকে আমি আটকাবো কি করে? যারা একটু বেশি ভয় পেয়ে যাচ্ছেন, অ্যাংশাস হয়ে পড়ছেন, তারা কিভাবে ম্যানেজ করবেন জিনিসটা? এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছিল এবং কোয়াইট অবভিয়াসলি করতে পারছিলেন না হয়তো সেই সময়। এবং একটা ওই কালো মেঘের মতো একটা কোনো জিনিস কনস্ট্যান্টলি যেন মাথার উপর ভেসে বেড়াচ্ছিল, প্রতিটা মানুষের মাথার উপর ভেসে বেড়াচ্ছে এরকম একটা, ওই কমিক বুকে যেরকম ভাবে ডায়লগ লেখা থাকে ওরকম বাবলের মধ্যে ঠিক একটা কালো মেঘের বাবল সবার মাথার উপরে যেন ঘুরছে, এরকম একটা ভিজুয়াল এসেছিল আমার মাথায় সেই সময়। এবং আমি পুরো বুঝতে পারছিলাম, আমি রাতের পর রাত তখন ঘুমাতে পারছিলাম না, আমার বাবা মা দুজনেই হসপিটালে ছিল, আর চারদিকে এত খবর। তো আমি নিজেকে তখন ভাবছি যে মানে এদিকে যাব ওদিকে যাব, দুটো হসপিটালে কোনটায় আগে যাব, নিজেকে মেন্টালি প্রিপেয়ার করবো ফর দ্য ওয়ার্স্ট সিনারিও, এই সমস্ত কিছু ভেবে টেবে মানে যা হয় আর কি। যারা একটুখানি বেশি ভেবে রাখতে পছন্দ করেন বলবো না, একটু ভেবে রাখার অভ্যাস রয়েছে, তারা হয়তো এই সমস্যাটায় ভোগে বেসিক্যালি। তো যাই হোক, এরকম অনেক মানুষজন রয়েছেন এবং আমরা সকলেই এরকম একটা সিচুয়েশন দিয়ে গেছি। তো ওই সিচুয়েশন দিয়ে যাওয়ার সময় আমার মনে হলো যে আমাদেরকে ডাক্তারবাবুরা যা বলছিলেন, ভালো খাদ্যাভ্যাস তাকে ফিরিয়ে আনার কথা,
ছোটবেলা থেকে আমাদেরকে যা যা শেখানো হয়েছিল, সকালবেলা ঠিক সময় ঘুম থেকে ওঠা, একটু মানে সারাদিনে 0.5 ঘন্টা 1 ঘন্টা হলে এক্সারসাইজ করা, সকালবেলা একটু হাঁটতে বেরোনো, মনটাকে ফুরফুরে রাখা, এই যে বেসিক লাইফস্টাইল, মানে প্রপার লাইফস্টাইল লিড করার যে জিনিসগুলো, যে পাঠগুলো আমাদের পড়ানো হয়েছিল, আস্তে আস্তে সেইগুলো আমরা ভুলতে বসেছিলাম প্রায়। সেটা যেন হঠাৎ করে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে এই পুরো সিচুয়েশনটা। হ্যাঁ সৃজন, আমরা যদি তোমার গানটা এবার একটু শুনি। হ্যাঁ, তো আমি সেইখান থেকেই আমার মনে হলো যে ভাবনাটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন তো না হয় আমরা মানে মোটামুটি লাইফস্টাইলের ব্যাপারটা আবার উই আর ব্যাক অন ট্র্যাক, বাট আমাদের হাতে একটু সময় থাকলে হয়। তো এইটা হচ্ছে গানটার বেসিক থিমটা। তো আমি প্রথমে গানটা এমনি অ্যাকাপেলা যেটাকে বলা হয়, মানে উইদাউট মিউজিক, সেটা আমি লিরিক্যাল পার্টটা শুধু শোনাচ্ছি কিরকম ভাবে ব্যাপারটা শুরু হয়েছে। শোনানোর আগে সৃজন, আমি হ্যাঁ। স্বাগতা পিয়ালি তো আছি, তার সাথে সাথে তোমায় বলতে থাকি আমরা কারা কারা এখন লাইভ শুনছি তোমার গানটা। মৃদুল মণ্ডল এবং আজকে আমাদের মৃদুলা মণ্ডল, আজকে মজা হচ্ছে আমরা তাদের আমাদের স্ক্রিনেও দেখতে পাবো। এরপরে অভিজিৎ চক্রবর্তী, তারপরে লিপিকা মজুমদার, তারপরে সৃজন গুপ্ত তো আছেই, আমাদের বন্ধুবর আছে চিরঞ্জিত ঘোষ, তারপরে আছেন চৈতালি বোস, এরপরে আছেন পুষ্পিতা ব্যানার্জি, লিপিকা ব্যানার্জি তো বললাম, মানে হচ্ছে আমাদের সম্প্রীতার মা, রাইট, কবিতা ভট্টাচার্য, উনিও দেখেন সব। হ্যাঁ, এলিনা ভট্টাচার্য, ও এলিনা, থ্যাংক ইউ সো মাচ। অভিজিৎ দা কন্টিনিউয়াস আমাদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছেন, ওদের নাটকটা অসাধারণ অভিনয় হয়েছে সেটাও বলেছে, এরপরে কথা হয়ে যাক। তারপরে কণিকা চক্রবর্তী, তারপরে আবার পুষ্পিতা ব্যানার্জি তো চলছেই, নতুন নতুন নাম বলছি, রিনি মিত্র। তুমি নিশ্চয়ই তোমার বন্ধুদের দেখতে পাচ্ছ সৃজন, যারা এখন লাইভ দেখে যাচ্ছে, সুস্মিতা দাস এবং তারপরে শায়ক ডালিয়া দাস। থ্যাংক ইউ শায়ক। তারপরে অঙ্কিতা সাহা, শুভ ভট্টাচার্য, হাই শুভ। হ্যাঁ, এরপরে শ্রাবণী গুপ্ত, না ভুল বললাম, দুঃখিত, শ্রাবণী দে, আমাদের হিয়ার মা। এরপরে ব্যাপারটা একটু নতুন লাগছে তো সৃজন, যে আমাদের বন্ধুদেরও সাথে দেখতে পাচ্ছ। সুমিতা দাস বলেছি, আরেকবার দেখি সুমিতা দাসকে দেখতে পেলাম। কে দীপাঞ্জন, পিয়ালিকে দারুণ হয়েছে বলেছে। আমরা সব যে সমর্পিতা, অঙ্কিতা সাহা, আরো একবার বহুবার অনেকেই এসছেন। যাদের যাদের পাচ্ছি তাদের দেখাচ্ছি, বনশ্রী সরকার এবং আমাদের একাডেমির আরেকজন স্টুডেন্ট মৌমি রায়। তো এছাড়াও আরো অনেকেই আছেন, আমরা সব কমেন্ট গুলো যাব। আপাতত এবার সৃজনের গান। থ্যাংক ইউ। তো বেসিক যে আইডিয়াটা ছিল গানটা, সেটা আমি শেয়ার করলাম এবং আমার মনে হলো যে এই আইডিয়াটা ইজ মোর লাইক আ পে ব্যাক। মানে আমরা এতদিন ধরে যে একটুখানি এদিক ওদিক করেছি, নিজেদের লাইফস্টাইল যেটা সুস্থ লাইফস্টাইল বলা যায়, সেটা থেকে একটুখানি এদিক ওদিক সরে গেছি, খুব একটা তোয়াক্কা করিনি ডিসিপ্লিন থাকার বা কোন জিনিসগুলোকে প্রায়োরিটাইজ করবো সেটাকে ভালো করে দেখার। তো এখন যেন একটা ফেরত দেওয়ার সময়, বেসিক্যালি মানে পে ব্যাক টাইম। That is how I conceived the song to be, basically. So the song goes something like this: payback time with interest, payback time every time I'm being put to test, payback time of the crimes, let it off your chest, payback time nature mind says be my guest, hey not done ফাঁকা দেখো মাঠ ময়দান, কবে থেকে সবে হয়ে আছি হয়রান ছয়দান, মেরে ফাইটাস শয়তান, সামাজিক বিভাজনের গিয়ে চলে জয়গান, ভয় পান শুনুন আপনি কি ভয় পান, ভাগ বন্টনে একা পড়ে ইনসান, পাশে কেউ নেই চিনি না যে কাউকেই, মাস্কের আশকারায় মুখ ঢাকে সন্তান, কলি যেন ঝুলি আর নামা বলি গায়ে ঢুকে গিয়ে খুলি দিয়ে করে চলে উত্থান, কালি ঝুলি মেখে সাদা পাতা বাঁধা খাতায়
কালিঝুলি মেখে সাদা পাতা বাঁধা খাতা ইতিহাসের এক মনে নিয়ে চলে খতিয়ান। আমি বুকে চলি করবো করে দুর্মুষ কোভিডার আমফান, ভাবি তার কথা নেয় বুক চিতিয়ে অবিরাম বম্বিং এর কান ফাটা কম্পন, কিয়স আর কার্তুজ এই করে চলে ডমিনেট ইন্টারনেট আর নিউজ, বে অন ইট কারফিউজ এই ক্লিক বেট শান্তির পাবলিক কনফিউজড, পিস টক্স উইথ ট্রু এই pissed off folks mocks these crop half truths, ceasefire and truce হলেও পড়বো না কদাপি একে অপরের সুস, শান্তির গল্পরা মন গড়া জল ডোরা গোদের উপর বিষ ফোড়া দিয়ে চলে মুখ পোড়া শিল নড়ায় মশলারা থেতো হয় ঘর পোড়া গুরু সারে দিয়ে বাড়ি বই খরচারা কি দারুণ উচাটন করে রাখে পিস পোড়া নিদারুণ বিভীষণ করবের কর্তারা দরজার কবজায় অন্যের শর্তরা তোরা নয় পুরোপুরি জিন্দগি জাম তারা। সো ব্যাপারটা লিরিকটা এরকম ছিল বেসিক্যালি। থ্যাংক ইউ। এটা আমি খুব ভালো, খুব তোলার চেষ্টা করবো, জিভ শার্প হবে। খুব সুন্দর। অলরেডি আমরা অনেকগুলো মোমেন্টস পেতে শুরু করেছি। তার মধ্যে একটা ছোট্ট একাডেমির কথা লিপিকা মজুমদার আমাদের জিজ্ঞেস করেছেন যে স্বাগতা দি একাডেমি কি খুলেছো গো স্বাগতা? হ্যাঁ খুলেছি, উত্তরটা দিয়ে দিলাম। তার সাথে যেটা বলছিলাম সেটা হচ্ছে সমর্পিতা অঙ্কিতা সাহা কি আবার জানিয়ে দিয়েছে। এবার আমরা আবার ফিরে যাই সৃজনের কাছে। সৃজন, অপূর্ব লেগেছে তোমার এই সুন্দর প্রেজেন্টেশন। আচ্ছা, তোমার আমাদের যার জন্য অপেক্ষা চলছে সেই অপেক্ষা লাইনই তুমি বোধহয় একটা, আমরা কথা বলতে বলতে তুমি যদি একটা তার সাথে যোগাযোগ করে নাও তাহলে তোমার এই লঞ্চিং নিয়ে আরো কিছু বলা যায়। আমরা পিয়ালির কাছে এসছি। পিয়ালি, আচ্ছা এই সূত্র ধরে বলে রাখি যে আজকে পিয়ালির এটা প্রথমবার লাইভ আপনাদের সামনে আসা, আমাদের সাথে পারফরমেন্স করা একাডেমি অফ পারফর্মিং আর্টস এর পেজ থেকে। এবার পিয়ালির কাছে জানতে চাই, পিয়ালি তোমার অভিজ্ঞতা কেমন আর কেমন লাগছে? এই প্রথমবার আমি কোনো শ্রুতি নাটক মোবাইলে লাইভে এলাম, তো তার জন্য আমি সব থেকে আগে থ্যাংক ইউ জানাবো ঋষিদাকে আর স্বাগতা দিকে, কারণ ওরাই আমাকে তুই এটা করবি আমাদের সঙ্গে বলে উৎসাহ দেয়, স্ক্রিপ্ট পাঠিয়ে দেয়, রিহার্স করায়। তো আজকের এইটা করার পরে আমার ভীষণ ভালো লাগছে যে একটা নতুন ধরনের অন্য রকমের কিছু করতে পারলাম। কারণ লাইভে অনেক কিছু হয়, কিন্তু এরকম কাব্যনাট্য এরকম সিরিয়াস ব্যাপার একটা করতে পেরে আমি একটু টেনসড ছিলাম যে কতটা কি হবে না হবে। তো আমার বেশ ভালো লাগছে। এর জন্য আমি সবসময় ঋষিদা আর স্বাগতা দিকে থ্যাঙ্কস জানাবো। আমার মনে হয় দর্শকদেরও ভালো লেগেছে, কিছুটা হলেও তাদের আনন্দ আমরা দিতে পেরেছি। আর যেটা হচ্ছে যে অনেকদিন বাদে, আমার নিজের কথা যদি হয়, অনেকদিন বাদে আমি আর পিয়ালি একসঙ্গে অভিনয় করলাম। ইতিহাস নিয়ে যদি আমরা একটু ঘাটাঘাটি করি, যদি একটু শুনতে চাই। ইতিহাস বলে আমি বলছি, আমি এবং পিয়ালি দুজনেই আমরা সায়কে শুরু করি অভিনয়। আমি ওর একটু আগে এসেছি, মানে আমি এসেছি দায়বদ্ধ চলাকালীন, আর ও এসছে মনে হয় বাসভূমি চলাকালীন, মানে বছর দেড়েকের এরকম হবে। এবং যেহেতু আমরা দুজনেই নতুন ছিলাম, আমিও তার আগে কখনো অভিনয় করিনি, পিয়ালিও করেনি, এবং বাদ বাকি সবাই অনেক কাজ করতো, করতো। তো আমরা দুজনে খুব বন্ধু হয়ে গিয়েছিলাম, আমরা একসঙ্গে হয়েছি। এবং মানে সেটার অনেক এমন এমন এক্সপিরিয়েন্স আছে যেটা বলা যাবে না। এবং গিয়ে মানে বলা যাবে না, মানে অশ্লীল কিছু না, অশ্লীল কিছু না। আমাকে আমরা যখন বাইরে শো করতে যেতাম, আমাদের তো প্রচন্ড শো হতো, সায়কে রেগুলার শো, মানে 30 দিনে প্রায় 40-45টা শো করতাম। তো আমরা ইন্ডিয়ার ভেতরে যখন শো করতাম সেটাও একটা মজা হতো। আর যখন দেশের বাইরে শো করতে গেলাম 3 মাসের জন্য, এটা আমি বলবো, তো সেখানে গিয়ে আমি সবসময় স্বাগতাদির সঙ্গে সঙ্গে থাকতাম। মানে আমি আর স্বাগতাদি, আর অনেকেই আমাদের না 2 বোন ভাবতো, কোনো একটা কারণে 2 বোন ভাবতো। তো যাই হোক, সেই সময় আমার মাঝে মাঝে মন খারাপ হলে, ম্যাক্সিমাম টাইম মন খারাপ থাকতো, এরকম বাড়ি ছেড়ে গেছি 3 মাসের জন্য, ভীষণ ভাবে স্বাগতাদি আমাকে মানে হাসিয়ে মজা করে রাখতো। আর
সব থেকে আমার যেটা মজা লাগতো, সেই সময় ঋষিদা স্বাগতাদিকে চিঠি পাঠাতো, সেই চিঠিগুলোর মধ্যে আলাদা আলাদা করে গ্রুপের সবার সম্পর্কে সুন্দর সুন্দর 2 লাইন 4 লাইন মিষ্টি মিষ্টি কবিতা পাঠাতো। তো আমার সম্পর্কেও ঋষিদা লিখে পাঠাতো, সেগুলো আমার মানে এক্সাক্ট লাইনগুলো আমার ঠিক মনে নেই, কারণ চিঠিগুলো তো স্বাগতাদির আমার কাছে তো থাকতো না। এইবারে আমি পরের লাইভে তোকে শুনিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু সবাইকে শুনিও। আমার ভীষণ মন ভালো হয়ে যেত, মানে ঋষিদার চিঠিটা আসার পরে দিন 4-5 আমাদের ভীষণ মনটা ভালো থাকতো, এরকম মানে সবাইকে নিয়ে একটা কার নামে কি লিখেছে। হ্যাঁ একদমই তাই, চিঠিটা ব্যক্তিগত হলেও ব্যক্তিগত ছিল না। হ্যাঁ হ্যাঁ একদমই তাই, ব্যক্তিগত হতো যে আমাদের প্রায় প্রত্যেক দিনই, মানে আমরা মনে হয় প্রায় 28টা না 27টা না 35টা কটা শো করেছিলাম, ভুলে গেছি। হ্যাঁ হ্যাঁ, তো সে কারণে বাসভূমি এবং কর্ণাবতী, হ্যাঁ, তো আমাদের বিভিন্ন জায়গায় যেতে হতো, মানে বিভিন্ন, আজ এখানে কাল ওখানে পরশু ওখানে এরকম ঘুরতাম। আর প্রত্যেকটা দিনই আমাদের পার্টি থাকতো, মানে আজ এর বাড়িতে প্রচুর বাঙালি। এবং সেখানে যাওয়ার পর আমাকে পিয়ালি বলতো, সবাই বলতো স্বাগতা গান করো, স্বাগতা গান করো। পিয়ালি আমাদের খুব ঘুম পেয়ে যেত, হ্যাঁ, কারণ আমরা ঘুমও পেয়ে যেত। এবার আমরা তখন অনেকটাই ছোট, আমাদের মানে কখন ডিনার দেবে সেটাই ছিল। এবং আমাকে গানটা গাইতেই হতো। পিয়ালি আমাকে বলতো, স্বাগতা দি তাড়াতাড়ি গানটা শুরু করো, নালে ডিনার দেবে না। অনেকগুলো গান গাইতে হতো, অনেকগুলো। আমি গান গেয়েই যেতাম। কিন্তু অনেক ভালো ভালো সম্পর্ক আমাদের তৈরি হয়েছিল, এখনো আমার সঙ্গে অনেকের সম্পর্ক আছে। তো মানে খুবই আনন্দের। এবং আমাদের ওই যে বিদেশ ট্রিপ, আমরা একসঙ্গে 3.5 মাস আমরা ছিলাম, তো সেটাতেও কিন্তু আমি পিয়ালি খুব কাছাকাছি এসে গেছিলাম। বাদ বাকি সবাই ছিল অনেকটা বড়, মানে গ্যাপটা অনেকটা ছিল আমাদের থেকে। তো সেটা আমাদের একটা মজার অভিজ্ঞতা, মজার মানে প্রচন্ড মজার অভিজ্ঞতা। যাক, বর্ণালী নাগ লিখছেন, তোমার গানের গলাও খুব সুন্দর স্বাগতা দি। থ্যাংক ইউ। গলাটা সুন্দর, কই দেখি গানের গলা সব ভালো। আমরা কি স্বাগতার গান শুনবো? কি শুনতে পারি আজকে? পিয়ালির কাছ থেকে শুনতে পারি নাটক বাদে? মনে আছে আমরা আরেকটা জিনিস, আমরা কস্টিউম সব রেডি করতাম। হ্যাঁ, কস্টিউম সেট, হ্যাঁ কস্টিউম সেট সবটাই আমরা নিজেরা করতাম। হ্যাঁ, আমাদের যে নাটকটা 50 জন মিলে ইন্ডিয়ায় হতো, সেটা আমরা মাত্র 10 জনে করেছিলাম। পুরো টোটাল সেটটাই গিয়েছিল, মানে এখানে যেরকম ভাবে হতো সেরকম ভাবে নয়, কিন্তু চ্যানেলের মধ্যে করে চ্যানেলগুলো লাগিয়ে আমার আর স্বাগতাদির দায়িত্ব ছিল সেট রেডি করা, কস্টিউম রেডি করা, তারপর শো করা। আমাদের আয়রন করাও ছিল ভাগ করে। তোমাদের অভিনয় করতে দেয়নি, শুধু সেট আর আয়রন? না না, আয়রন করে সেট রেডি করে তারপর অ্যাক্টিং। ও, আমি তো সাউন্ডটাও করতাম কর্ণাবতীতে। হ্যাঁ 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 হ্যাঁ, কর্ণাবতী তুমি সাউন্ডটাও করতে। এবং ওখানে অনেকে দেখে অবাক হয়ে গেছিলেন যে অনেকে বলে যে আমাদের বাঙালি মেয়েরা খুব একটা অ্যাক্টিভ নয় বা কিছু নয়, এবং আমাদের সঙ্গে বেবি দিও সমান তালে কাজ করতো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এদিকে লিপিকা মজুমদার আমাদের শেষ করতে বলছেন স্বাগতার গান দিয়ে। আমরা এখনই শেষ করবো নাকি আরেকটু চালিয়ে তারপরে শেষ করব? এটা লিপিকা দেবীকে জিজ্ঞেস করা, কারণ আমরা কিন্তু এখনো অপেক্ষায় আছি, অপেক্ষা লাহিড়ির। হ্যাঁ, আমি একটু আগে আমি জাস্ট ফোন করলাম, তো আমি যেরকম আমার নাম সৃজন, আই ট্রাই টু লিভ আপ টু মাই নেম বাই ক্রিয়েটিং থিংস। আমি মানে অপেক্ষা অবধি সেম জিনিসটাই করছি আর কি। বাট যাই হোক, আমাকে বলে পাঠালো, আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলো, বললো যে কোন একটা ইয়ের কাজে ও আটকে পড়েছে। তো ভাই আমাকে একটা হোয়াটসঅ্যাপ করলো যে ও ইনফ্যাক্ট একটু আগে অথমন্ত্রটা দেখছিল, এবং দেখে আমাকে বললো যে অনবদ্য অভিনয় হয়েছে অফকোর্স দুজনের, এবং she has been following our live sessions for quite some time. এবং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সেটার ব্যাপারে আমাকে বলে পাঠালো, স্পেশালি স্বাগতা দি আর পিয়ালি দিকে এটা বলতে যে দুজনের পারফরমেন্স ভীষণ রকম এনজয় করেছে। বাট শি ওয়াজ রেডি টু জয়েন, কোনো কারণে বোধহয় একটা কিছু ডিফিকাল্টি চলে এসেছে, তাই বলছে যে ওর কাজটা শেষ হতে হতে প্রায় 0.5 ঘন্টা 40 মিনিট লেগে যাবে। তো আই থিঙ্ক দ্যাট উড বি টু মাচ। আমাদের সাথে
ওকে পাবো না। এটা দেখো রাজা রাজরারা এরকম করেই থাকে। সেই জন্য- অপেক্ষার সেই অপেক্ষা। জন্য কবি বলেছেন, হেই রাজা, কেউ দেখো না, কেউ বলো না, কেউ শোনো না, জানো পাগল এসে রাজার মুকুট মাথায় পড়লো কেন? কামড়ে দেবে, খিমচে দেবে, সুযোগ পেলেই চোখ, নিজের ভয় নিজে জুজু, উল্টো গলায় কোপ। নোংরা কাজে লিপ্ত যারা, আসর বসাও তার সাথে, গলায় গলায় মিলবে ভালো, জুটবে খাবার এক পাতে। এবার স্বাগতার গানে যাই। স্বাগতা আমার পাশেই আছে, ক্রমাগত পাতা উল্টে যাচ্ছে। স্বাগতা, তুমি এবার বাবা হুম একটা অনেক পুরোনো গান, আমি এটা প্র্যাকটিস করিনি, কিন্তু আমি একটা জাস্ট ট্রাই করছি। হুম जग सूना सूना लगे तेरे बिन, जग सूना सूना लगे तेरे बिन, जिया ना जाए दिल घबराए, जिया ना जाए दिल घबराए, सुनी सुनी डगर, जग सुना सुना लगे तेरे बिन, कजरारी अखिया नीर बहाए, वो नहीं आए कोई गीत नाए, कहे साजन मुझसे दूर रहे, मुरा साजन मुझसे दूर रहे, हुआ कैसा जुल्म, जग सुना सुना लगे तेरे बिन, रात वो बाहर वाली कब से ना आए, बगियों में मेरे सारे फूल मुरझाए, काहे साजन मुझसे दूर रहे, मोरा साजन मुझसे दूर रहे, हुआ कैसा सितम, जग सुना सुना लगे तेरे बिन, जियरा जाए दिल घबराए, जियरा जाए दिल घबराए, सुनी सुनी डगर, जग सुना सुना लगे तेरे बिन। Amazing. মেঘলা মাইতিও আমাদের সাথে চলে এসে আমাদের সাথে জয়েন করেছে। এদিকে একটা একটা করে কমেন্টস চলে আসছে, আমি তো সব দেখাতেই শুরু করেছি, সবগুলোই দেখতে পাচ্ছি। লিপিকা দেবী আরো অনেকগুলো কমেন্টস করেছেন। এর সাথে যাদের নাম বলে ফেলেছি তারা তো আমাদের সাথে আছেনই, তারা আমাদের সম্পদ। এরপরে নতুন নতুন যারা আসছেন তাদের কথা বলে যাচ্ছি। আমাদের সাথে সুমিত দাস আছেন, আমাদের সাথে আছেন শুভগতা চ্যাটার্জি, সুমিত দাসও লিখে যাচ্ছে। তো সুমিতা দাস, হ্যাঁ সুমিতা দাস, সরি আমি ভুল বললাম, সুমিতা দাস। হয় একটু বয়স হলে একটু চোখটা খারাপ হয়, তো এত ছোট ছোট লেখা আসছে, নামটা ভুল হতে পারে। ঠিক আছে, জেন্ডারই তো রে বাবা, ওই এই লিঙ্গটা খারাপ, মানে জেন্ডার নিয়ে অত ভাবতে হবে না। ঠিক আছে সুমিতা দাস, আমাকে ক্ষমা করে দেবেন, আমি আপনাকে পৌরুষত্ব পাইয়ে দিয়েছিলাম। তো আবার এসছি আমাদের নিজেদের জায়গায়। স্বাগত বলে পারছি না, মাকে আমরা হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক ধীরে ধীরে শিখিয়েছি। করুণা মুখার্জি উনি লিখেছেন ভালোই লাগলো, মানে এটাও মা কিন্তু এত পর্যন্ত গেছে, ফেসবুকে গিয়ে কিন্তু লিখতে পারে এখন। থ্যাংক ইউ শ্রীপর্ণা দাশগুপ্ত আমাদের সাথে জয়েন করেছেন। শ্রীপর্ণা দাশগুপ্তর নাম দেখলেন, যদিও এনারা নাটকটা মিস করেছেন, তবে অবশ্যই আপনারা ফিরে গিয়ে যদি ইচ্ছে থাকে নাটকটা দেখতে পারবেন। আমাদের সাথে আছেন শম্পা গুপ্ত, আমাদের সাথে আমার মা দেখছি সঞ্জয় মাঝি,
আর বাদ বাকিরা তো সব আছেন, তাদের কথাবার্তা চলছে আমাদের সাথে। আবার কি আমরা স্বাগতার গানে ফিরে যাব? কেন? কারণ সৃজন কি আর গান শোনাতে রাজি? হ্যাঁ, আমি আরেকটা শোনাতে পারি। আসল কথা হচ্ছে, আসল ব্যাপারটা হচ্ছে তোমার পাতা ফাঁদ হে প্রভু। ভাবছি বসে কিসের ভাবনা, ভাবছি বসে কিসের ভাবনা, ভাবতে পারি তাই দু এক ছটাক বাসি যাবনা দাঁতে থাকা চাই। কাঠি একটা থাকলে ভালো, কাঠি একটা থাকলে ভালো, অন্যথায় নখ, হ্যাঁ, নাক কান চোখের ময়লা একটু চেষ্টা হোক। ভাবছো দেখো নোংরা লেখা, ঘিন ঘিনেতে গা, নখের অন্য কাজ থাকলে বলে দিয়ে যা। আমরা তো সব নিরীহ এখন, খামচা খামচি বন্ধ। ভোট হয়ে গেছে তো, আমরা তো সব নিরীহ এখন, খামচা খামচি বন্ধ। এবার কোথায় যাচ্ছি ভেবে লাগছে বেঁধে আয় ধন্দ। ভয় পেও না, ভুল বুঝো না, তোমায় আমি ছোঁবো না, আতাত করে তোমার সাথে বাস করতে পারবো না। বাঁচলে আমি বাঁচবো ঠিকই নিজের পায়ে দাঁড়িয়ে, তোমার মতো থাকো তুমি নখর দন্ত বাড়িয়ে। মজাটা হচ্ছে কবিতাগুলো একটু রাজনৈতিক অবস্থায় যাচ্ছি এই জন্যই, কারণ আজকে আমাদের নাটকটা ছিল অথমন্থরা, একটা চূড়ান্ত রাজনৈতিক কথাবার্তা। পুরো রামায়ণ অথবা মহাভারতটা তো রাজনীতিরই খেলা। আমরা সেই খেলা থেকে পুরো ব্যাপারটায় গেছিলাম। আমরা যেখানে আটকে ছিলাম সেটা হচ্ছে আমাদের সৃজনের গান। অলরেডি অভিজিৎ দা লিখে দিয়েছেন গান হোক, সুতরাং গান তো আমাদের হতেই হবে। তার মধ্যে অনেকগুলো কমেন্টস আসছে, কমেন্টস গুলো নিচেই যাচ্ছে, যাদের যাদের ইচ্ছে দেখতে পাবেন। আমাদের নতুন কেউ আসলেই লাভ দিয়ে তার নামটা বলবো। আমরা আপাতত সৃজনের গানে যাই। সৃজন, কথা না বাড়িয়ে প্লিজ গানটা গাও। যাও। ওকে, এই পার্টিকুলার গানটা ইজ ডেডিকেটেড টু অল দ্য ডক্টরস, কারণ 1st of July ওয়াজ ডক্টরস ডে। আমাদের বিধানচন্দ্র রায়ের জন্মদিন ছিল, এবং ডাক্তারদের ব্যাপারে আর নতুন করে কিছু বলার নেই এই সিচুয়েশনে। সো তাদেরকে প্রণাম এবং ডেডিকেশন বেসিক্যালি। চেক হিয়ার উই গো। অর্গানেতে কাটা ছেঁড়া কঙ্কাল সাথী, ঘর ছেড়ে হসপিটালে সংসার পাতে, ব্যামো পায় না পথ পালাবার ধরে হাতে নাতে, আর প্রাতে হোক বা রাতে তিনি জনগণের সাথে, ওষুধার পথ্য রোগের অস্ত্র হাতে বোধ, মহামারীতেও সত্যি হিপোক্রেটিক ওথ, প্রাণে বাঁচাতে সদা প্রস্তুত ঈশ্বরেরই দূত, আমাদের মনে তাও বাসা বাঁধে খোঁট, ক্রাইসিস সমুদ্রে বৈঠা হাতে বোট ধরে হাল তিনি কাল আটকান নিয়ে লোড, মৃতপ্রায় অবস্থা হোক বা লাগুক অল্প চোট, ডগস দেয়ার টু সেভ দ্য ডে জাস্ট লাইক নীরজা ভান্নোত, প্লিজ টেক আ নোট, শেয়ার করছি কোট, ডক্টরস ডে তে আবার খামছে ধরি কোট, দেখি যখন রোগী খাচ্ছে প্রাণেরই হোঁচট, বা বিলটা বড্ড বেশি সামনে কয়েছে প্রকট, চোখের সকেট বিস্ফারিত মস্তিষ্ক অশান্ত রকেট, আগুন দিয়ে সলতেতে সবে মিলে যাইতেতে, মাস মেন্টালিটিতে মেয়েতে খেয়াল কেটে কুমিরানি নিজেরা গবেট, সাদা অ্যাপরন সর্বং সহা সে তো বাঁচিয়ে চলে প্রাণ, বুদ্ধি যেন প্রণ সর্বনাশার অবক্ষয়ের আমি পাচ্ছি ঘ্রাণ, উই আর হাফ গ্রোন দুঃসময়ে ভিক্ষা করি চিকিৎসার ত্রাণ, মহামারী এলে আড়ি ভুলে ছুটি ওনার বাড়ি, প্রাণে বাঁচতে কাড়াকাড়ি উই আর অন দ্য রান, ডাক্তারের দোরগোড়ায় পায়ে পড়ছি স্যার, ভগবানের রূপ আপনি করুন উপকার, আপনারই দিকে তাকিয়ে জগৎ সংসার, নিজের প্রাণটা বাজি রাখুন না হয় গালি দেব না আর। এই আপনারই দিকে তাকিয়ে জগৎ সংসার, নিজের প্রাণটা বাজি রাখুন না হয় গালি দেব না আর। না না না, এই আপনারই দিকে তাকিয়ে জগৎ সংসার, নিজের প্রাণটা বাজি রাখুন না হয় গালি দেব না আর। বাহ বাহ, অপূর্ব, খুব ভালো। থ্যাংক ইউ। আমাদের আলোচনার প্রায় শেষ জায়গায় চলে এসেছি, কারণ ঘড়ির কাঁটা 9টা ছুলেই আমরা যাই করি। বুঝতেই পারছেন যার যার একটা নিজস্ব ব্যস্ততা থাকে। পিয়ালিকে গিয়ে এখন আগামীকালের অভিনয়ের সমস্ত কিছু তৈরি করতে হবে, তারপরে ঘরদোর করতে আছে। সৃজন অন্যরকম কাজে, বুঝতেই পারছেন কালকে সানডে আছে, কালকে সানডে। আজকে খেলা দেখবো, খেলা আছে আজকে। এই খেলা আছে আজকে, কার সাথে কার খেলা সেটাও বলে দাও।
আর্জেন্টিনা খেলা আছে সকালের দিকে, এবং ইউরো কাপের খেলা আছে 9:30, 1টা, 12:30, আবার আড়াইটে বা 3:30-র সময় একটা খেলা আছে, আবার ভোর 5:30, 6টা, 6:30 নাগাদ একটা খেলা আছে। তো ভাই 4টে কালকে খেলার ক্লাস একটা। আছে কিন্তু, হ্যাঁ হ্যাঁ, কি বলছো? কালকে ক্লাস আছে কিন্তু। ও ওই বাবা, ইউরো তো কোপা আমেরিকা দুটো ব্যাক টু ব্যাক। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। স্বাগতার গান দিয়ে যথারীতি শেষ করব। বিদায় বেলায় আপনাদের সাথে আর একবার আলাপচারিতা হয়ে যাক। পিয়ালি মিত্র আমাদের সাথে প্রথম আজকে জয়েন করেছিলেন, আর আমাদের সাথে প্রথম দুষ্টুমিতে মাতলেন সৃজন গুপ্ত। আর দুষ্টুমিতে আগেও মেতেছেন। হ্যাঁ, আগেও মেতেছেন। আর আমরা দুজন তো আছি। আর এবার স্বাগতার গান দিয়ে আবার আজকের মতো বিদায় বলার পালা। এন্ড ব্রডকাস্ট হবে। তার আগে এবার ছোট্ট করে স্বাগতার গান। প্রেমের গানই গাই একটু। হুম। কে বলে পিরিতি ভালো সই, আমার ভালো হলো কই। কে বলে পিরিতি ভালো সই, আমার ভালো হলো কই। আমি পীড়িত করে ভাসিনি রে, মন মরমে বসে রই। কে বলে পীড়িতি ভালো সই, আমার ভালো হলো কই। প্রেম হলো মোর গলার ফাঁসি, একবার ডুবি একবার ভাসি। প্রেম হলো মোর গলার ফাঁসি, একবার ডুবি একবার ভাসি। ঘরে পরে ঘরে পরে করে দোষী, এ যাত না কত সই। কে বলে পিরিতি ভালো সই, আমার ভালো হলো।